নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা। দেবগুরু বৃহস্পতি 11ই মার্চে মার্গী হচ্ছে, কীরকম প্রভাব দিবে। আর অপরদিকে তো শনিদেব মার্চ মাসের 7 তারিখে অস্ত হয়ে গেছে, অর্থাৎ অস্ত শনি আর গুরু মার্গী কীরকম প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর, কোন দিক থেকে বৃশ্চিক রাশি লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিদের আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারো গ্রহ, ধনসম্পত্তির ঘরের অধিপতি, দ্বিতীয় ঘর, তারপর হচ্ছে পঞ্চম ঘর। তো পঞ্চম ঘর শিক্ষা, দীক্ষা, সন্তান সমস্ত কিছু বুঝায়। তো এই দুই ঘরের অধিপতি অষ্টম ঘরে গোচর করছে। তো শুভ গ্রহ যখন অষ্টম ঘরে গোচর করে, তো এতদিন বকরি এবার মার্গী হচ্ছে, এর প্রভাব যথেষ্ট ভালো থাকবে, ধনসম্পত্তি বৃদ্ধি করবে। কারণ অষ্টম ঘরে গুরুর অবস্থান মানে আর্থিক দিককে বিশেষভাবে মজবুত করে দেওয়া, আকস্মিক জীবনে অর্থ লাভ করা। এবং যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সেই নক্ষত্র কিন্তু এটাই বোঝাচ্ছে যে আকস্মিকভাবে আর্থিক দিক মজবুত হবে এই সময় বৃশ্চিক রাশির। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই অবস্থান অনেক দিক থেকে অনেক বন্ধ দুয়ার এই সময়কালে খুলবে বৃশ্চিক রাশি, যেটা বৃশ্চিক রাশির কল্পনার বাইরে হবে। কারণ গ্রহ যখন গোচর করে তখন কিন্তু তিনটা দিকই মুখ্য দিক উঠে আসে। একটা হচ্ছে যে ঘরে অবস্থান করে তার ফল, তারপরে যে ঘরে দৃষ্টি দিচ্ছে তার ফল, এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের ফল কিন্তু প্রভাব করে দেয়। তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রেই অবস্থান করছে এবং নিজের নক্ষত্রেই আবার হয়ে যাচ্ছে মার্গী, এবং তার যে দৃষ্টি প্রভাব, সেই দৃষ্টির বিশেষ প্রভাব রয়েছে। এবং যে ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতির সাথেও কিন্তু তৎকালীন একটা সম্পর্ক এই সময়কালে উঠে এসছে। এই বৃশ্চিক রাশির অবস্থান যথেষ্ট ভালো, খুবই ভালো অবস্থান। গুরুর মার্গী অবস্থা মানে গঙ্গা জলের মতন কাজ করবে। কারণ দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো পড়ছে তার মধ্যে বিশেষ দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি। এই নবম দৃষ্টি পড়ছেই চতুর্থ ঘরে। আর চতুর্থ ঘরে এই সময়কালে তৈরি হচ্ছে 4টি গ্রহের অবস্থান, যেটা হচ্ছে সূর্যের অবস্থান, তারপরে রাহুর অবস্থান, মঙ্গলের অবস্থান, বুধের অবস্থান। এই যে একটা গৃহযুদ্ধের মতন পরিবেশ এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এইখানটাতে একটা মলবের মতন কাজ করবে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থা। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম দুয়ার এই সময়কালে খুলবে, দিশা পাবে, কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, কোন দিক থেকে লাভবান হবে, কোন দিকে গেলে বিশেষ সুবিধা পাবে, এগুলো সমস্ত কিছু বুঝতে পারবে নিজের বন্ধু বান্ধবদের। চতুর্থ ঘর থেকে অনেক কিছু বুঝায়। তো যাই হোক, এই সময়কালে যে অবস্থান, সেই অবস্থান প্রত্যেকটা ধাপে ধাপে আলোচনা করব। শনিকে নিয়ে বলবো, শনির অস্ত অবস্থা কীরকম প্রভাব, কোন নক্ষত্রে, সেই নক্ষত্রের মধ্যে কি প্রভাব থাকছে। শনির তো যা অবস্থান, নিজের নক্ষত্রে অবস্থান করছে, শনির যে একটা দুষ্প্রভাব, সেই দুষ্প্রভাব কিভাবে কাটবে, না সত্যিই কি গুরুর প্রভাবে সত্যিই কাটবে, না আরও বেগতিক প্রভাব দিবে, সমস্ত কিছু আলোচনা করব। তো দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে পঞ্চমপতি হিসাবে। তো দেবগুরু বৃহস্পতির যে শুভ পঞ্চম দৃষ্টি, সেটা পড়ছেই হচ্ছে তুলা রাশিতে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হচ্ছে তুলা রাশি। আর তুলা রাশির হচ্ছে শনির কিন্তু উচ্চ ঘর, আর তার সাথে শুক্রদেবের হচ্ছে একদম মূল ত্রিকোণ রাশি। এই সময়কালে শনি শুক্রের কিন্তু দ্বিতীয় রয়েছে পঞ্চম ঘরে, অর্থাৎ শনির মূল মানে উচ্চ ঘরকে এবং শুক্রের মূল ত্রিকোণ রাশিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে দেখছে। আবার দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকে দেখছে, সেটা হচ্ছে ধনুরাশি, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, বাণী সংক্রান্ত, ধন সম্পত্তি, এগুলোর এই জিনিসকে দেখায় দ্বিতীয় ঘর থেকে। অর্থাৎ গুরু কিন্তু নিজের ঘরকে দেখছে। তো নিজের ঘরকে যখন কোনো গ্রহ দেখে তাহলে এমনিতে তার বলবান হয়। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু, তাহলে সেই ঘরের বিশেষ ফল এই সময়কালে দিবে। আবার নবম দৃষ্টি পড়ছে সেই চতুর্থ ঘর, যে চতুর্থ ঘরে একসাথে 4টি গ্রহ অবস্থান করছে, রাশির অধিপতি মঙ্গল, তারপরে রাহু, তারপরে বুধ, তারপরে সূর্য। এই যে একটা অবস্থান, এই অবস্থানটা কিন্তু অতটা ভালো নয়, গৃহযুদ্ধ তৈরি করে দেয়, বিভিন্ন দিক থেকে সমস্যার ফেস হতে হয়। কিন্তু গুরুর মার্গী অবস্থা সেই জিনিসগুলোকে অবশ্যই ভালোর দিকে কাটাবে। আর এই যে শনির সম্পর্কে বললাম, শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক তৈরি করেছে। এবং শনি মীন রাশিতে অবস্থান করে শনির দশম দৃষ্টি যে পড়ছে সেই দেবগুরু বৃহস্পতির রাশি, যেটা হচ্ছে ধনু রাশি, মূল ত্রিকোণ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে শনির। অর্থাৎ এই সময়কালে শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির আয়ত্তেই চলে এসছে। কারণ শনি একমাত্র গ্রহ যেখানে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হয় সব, এবং গুরুর কাছেই শনি কিন্তু একমাত্র মাথা নত করে। অর্থাৎ বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো সময়। শুধু বুঝতে হবে যে নক্ষত্র কি বলছে, গ্রহ কি বলছে, এটা তো এক পার্ট চলে গেল। এবার এই যে দৃষ্টিগুলো পড়ছে, এই দৃষ্টিগুলোর প্রভাব কি হবে। দেবগুরু বৃহস্পতি তো অষ্টম ঘরে অবস্থান করছে, যে অষ্টম ঘরে অবস্থান করছে এবং তার যে দৃষ্টিগুলো পড়ছে, যেমন দ্বাদশ ঘরে পড়ছে পঞ্চম দৃষ্টি, তারপরে নবম ঘর দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে। এই যে একটা কোণ ত্রিকোণ হয়েছে, এই কোণ ত্রিকোণটা তো কি, এই কোণ ত্রিকোণ হচ্ছে মোক্ষ ত্রিকোণ। অর্থাৎ এই সময়কালে বৃশ্চিক রাশির ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে, ধর্মের প্রতি বিশেষ রুচি জাগবে। যে কোনো কাজ করতে গেলে যে হুটহাট ডিসিশন নেবে, যেটা স্বভাব বৃশ্চিক রাশির, চটজলদি মানে ডিসিশন নিয়ে ফেলা, সেই জায়গাটা ধীর স্থির হবে এবং বিশ্লেষণ ক্ষমতাটা যথেষ্ট বৃদ্ধি পাবে।
অর্থাৎ যে চটজলদি একটা কিছু মনোভাব সেটা কিন্তু এখন দূর হবে। কারণ রাহু মঙ্গল আর এদিকে হচ্ছে সূর্যের যে অবস্থান, এটাতে কি হবে সেই জিনিসটাকে প্রকাশ পাওয়া হবে। কিন্তু গুরুর যে জ্ঞানের দৃষ্টি, সেই দৃষ্টিটাকে মানে বাধ্য করবে এই বৃশ্চিক রাশিকে যে আরেকবার অন্তত চিন্তা করি যে কাজটা করতে যাচ্ছি সঠিক হবে কিনা জীবনে। এই সিক্স সেন্সটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে বৃশ্চিক রাশি, যার জন্য বহু রকম সমস্যার মানে যেগুলো বিপদ আসতো সেই বিপদগুলো অনায়াসে কাটবে গুরুর প্রভাবে, গুরুর দৃষ্টির প্রভাবে। আর অপরদিকে শনির সাথে শুক্র অবস্থান করছে, শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে, শনির সাথে পঞ্চম পরে মীন রাশিতে শুক্র উচ্চ হয়ে যায়। তো শনি শুক্রের জ্যোতির যে দৃষ্টি, সপ্তম দৃষ্টি, সেটাও কিন্তু লাভের ঘরে পড়ছে, অর্থাৎ কন্যা রাশিতে পড়ছে। আর কন্যা রাশির অধিপতি বুধ চতুর্থ ঘরে অবস্থান করছে, গুরু দ্বারা দৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই সময়কালে আর্থিক দিক উন্নতি হবে। হ্যাঁ, তবে বিশেষ কিছু দিক থেকে সাবধান। যেমন দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘরে, এখানে তো খরচাপাতি বৃদ্ধি হবে, অর্থাৎ এই খরচাটাকে যথেষ্ট লাগাম ধরতে হবে দেবগুরু বৃহস্পতির এই প্রভাব। এই খরচাপাতি যদি ধর্মের কাজে হয়, ধার্মিক দিকে হয়, তাহলে এটাই কিন্তু আশীর্বাদ স্বরূপ লাগবে বৃশ্চিক রাশির। অর্থাৎ বৃশ্চিক রাশিকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো খরচাপাতি যেটাই করবো তার কিছু অংশ যেন আমি ধর্মের পথে খরচা করি, তাহলে সেই জিনিসটা আমার আশীর্বাদের মতন কাজ করবে। কারণ সুখ জিনিসটাকে বৃদ্ধি করাবে। কারণ দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ছে, সেরকম দেবগুরু বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে। চতুর্থ ঘরটা কি সুখ, যে সুখ জিনিসটা কিন্তু নষ্ট করছে চারটি গ্রহ একসাথে। গৃহকলহ, মানসিক অশান্তি, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, পিতার শরীর স্বাস্থ্য খারাপ, বন্ধুদের সাথে ছল চাতুরি, রাজনৈতিক জীবনে একটা উথাল পাতাল, এইগুলো কিন্তু তৈরি করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা তৈরি করা, সেগুলো করছে। কর্মক্ষেত্রে একটা অস্থিরতা ভাব, এগুলো কিন্তু তৈরি করছে বৃশ্চিক রাশির। কারণ সেরকমই কিন্তু বুঝাচ্ছে। আর গুরুর এই যে প্রভাব, এই প্রভাবে কি হবে যে কোনো একটা ডিসিশন আমি নিতে যাবো, সেইখানটাতে কিন্তু একবারের জায়গায় দুবার চিন্তা করার মনোভাব বৃশ্চিক রাশি তৈরি করছে। এটা কিন্তু আগে ছিল না, এখন তৈরি হয়ে যাচ্ছে। এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। পৈতৃক সম্পত্তি জড়িত যদি কোনো বিবাদ থাকে, সেই জায়গাগুলো ভালো হবে। এছাড়া যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওকালতি, সমস্ত কাজগুলো ভালো হবে। মিডিয়ার সেক্টরে যারা কাজ করছেন, সেই কাজগুলো ভালো হবে। সন্তান যে কর্ম করছে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। এবং শিক্ষার দিকেও এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে। গভীর শিক্ষা, উচ্চশিক্ষা, উন্নত মানের শিক্ষা, প্রযুক্তি বিজ্ঞানের শিক্ষা, সব দিক থেকে একটা ভালো সংযোগ কিন্তু এই সময়কালে তৈরি হচ্ছে। সেরকম আধ্যাত্মিক জগতেও একটা ভালো দৃষ্টি চলে আসছে। কর্মক্ষেত্রে যে অস্থিরতা, সেই জিনিসগুলো এই সময়কালে যথেষ্ট নিউট্রাল হবে। এবং তার সাথে কিন্তু আরও একটি কথা বলি, এই যে যোগটা তৈরি হচ্ছে চতুর্থ ঘরে, এই মঙ্গল সূর্য রাহুর জুতি, এই জুতি কিন্তু ভয়ানক জুতি। কোন দিকে? জায়গা জমি সম্পর্কিত, বিবাদিত সম্পত্তি জনিত অশান্তি, গণ্ডগোল, এইগুলো কিন্তু হওয়ার। যাদের জন্মছকে কিন্তু এই যোগ রয়েছে, তারা দেখবেন তাদের কিন্তু জায়গা জমি সংক্রান্ত বিষয় থাকবেই জীবনে। এবং গণ্ডগোল, অশান্তি এগুলো থাকবে। একাধিক জায়গা জমি থাকবে, বেচতে পারবে না, কি কাগজপত্রের কুটি, বা বিবাদিত সম্পত্তি কারো মুখের কথাতে নিয়ে বিপদে পড়ে যাওয়া, এইগুলো দিক কিন্তু সাবধান। এবার যে নক্ষত্রের মধ্যে থাকছে সেই নক্ষত্রের প্রভাব কি? যেমন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পাচ্ছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, নিজের নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি, অনেক রকম উদাহরণ দিয়ে আলোচনা করেছি। যে পুনর্বসু নক্ষত্র বাঁশ গাছের চিহ্ন দেওয়া আছে, যে বাঁশের চাষ চাষিরা করতে চায় না, করলে হয়তো করবে ধানের চাষ, বছরে 3-4 বার উঠিয়ে নেবে, কিন্তু বাঁশের চাষ করতে যায় না। কারণ বাঁশ ধীরে ধীরে বাড়ে, যখন বাড়বে তো তখন ফিটে ফিটে বাড়বে, এমন বাড়বে যে মানে আশেপাশের গাছকে মানে ছোট মনে হবে, সেরকম। কিন্তু তা এখন গুরু মান কি হচ্ছে, তাহলে বিগত দিনে যে করে থাকা কর্ম, তার সুফল কিন্তু এখন লাভ করবে বৃশ্চিক রাশি। এমনই লাভ করবে যে সমাজে মান সম্মান সমস্ত কিছু নিয়ে আসবে। আশেপাশের কর্মকেও বানাবে ছোট কর্ম, এরকম হবে কর্মক্ষেত্রে। যার জন্য বললাম যে কর্মক্ষেত্রে প্রমোশন থাকছে, তো এই জিনিসগুলো হবে এই সময়কালে। অতএব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। কারণ যে মানে গাছের কথা বললাম, যে নক্ষত্রের কথা বললাম, এটা শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, ধৈর্য, এগুলো জিনিসকে বোঝায়। অপরদিকে শনি যে অস্ত হচ্ছে, তার যে দৃষ্টি লাভের ঘরে থাকছে, যে নক্ষত্র শনি অবস্থান করছে, সেটাও কিন্তু ধৈর্যের নক্ষত্র, এবং সেটাও কিন্তু কাউন্টের নক্ষত্র, অর্থাৎ গণিত, হিসাব, তারপর হচ্ছে মানে হিসাব করে চলা, যে কোনো হিসাব, আয় ব্যয়ের হিসাব, প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব, এই জিনিসটাকে বোঝাচ্ছে। অতএব এইগুলো জিনিস করেই কিন্তু এগোতে হবে বৃশ্চিক রাশিকে, এবং ধৈর্যের সাথে এগোতে হবে। অর্থাৎ বিগত দিনে যে ধৈর্য মানে যে কর্মটা করেছিল ধৈর্যের সাথে, তার সুফল, যে হয়তো আশাই ছেড়ে দিয়েছিল যে আমি জীবনে কিছু পাবো না, সেই জায়গা থেকে একটা উন্নতির জায়গা এই সময়কালে উঠে আসছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী অবস্থায়, এটা কিন্তু এক কথায় বলতে গেলে বৃশ্চিক রাশি রামবাণের মতন কাজ করবে। কারণ চতুর্থ ঘরে যে একটা গ্রহের প্রভাব, যে গ্রহের প্রভাবগুলো, সেই গ্রহের প্রভাব কিন্তু যথেষ্ট পজিটিভ ছিল না, একদম নেগেটিভ প্রভাব। অশান্তি, গন্ডগোল, হুকুমদারি একটা মনোভাব, বন্ধুদের সাথে একটা ইগো প্রবলেম, বন্ধুদের সাথে অশান্তি, গন্ডগোল, রাজনীতির ক্ষেত্রে একটা বিবাদ, একটা অনলাইন ফ্রড বা চিটিংবাজি কেস, অনেক ধরনের অনেক রকম সমস্যা তৈরি হয়েছিল বৃশ্চিকের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু এখন দূর হবে। এটাই সব থেকে
একটা বড় কথা বললাম আমি, মানে এই দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থা। আকস্মিকভাবে অর্থ লাভ হবে। যারা ইন্স্যুরেন্স জড়িত কাজের সাথে কাজ করছিলেন, হয়তো এমন কোনো একটা ইন্স্যুরেন্স প্রবলেম সলভ হবে, যাতে যে ক্লায়েন্ট তারও কিছু আর্থিক উন্নতি, যার যিনি মানে এজেন্ট তারও কিছু আর্থিক উন্নতি এই সময়কালে কিন্তু বুঝাচ্ছে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, চারিদিক থেকে কিন্তু একটা ভালো সময়। শুধু নিজের মাথা গরম এগুলো কিন্তু করা যাবে না বৃশ্চিক রাশি। চট করে মাথা গরম হয়ে যায় বৃশ্চিক রাশির। সব কিছু ভালো করে, কিন্তু শেষের দিকে এমন গন্ডগোল অশান্তি করবে, নিজের কাজকে নিজেই ভণ্ডুল করে দিবে। অতএব এগুলো করলে কিন্তু চলবে না, মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দিতে হবে। এই সময়কালে এমন হবে বৃশ্চিক রাশি যে কোনো গুরুজন ব্যক্তির দেখানো পথেই নিজেকে এগিয়ে নিয়ে যেয়ে সফল করতে পারবে, বা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ জীবনে পেয়ে সেই জায়গাতে সফলতা নিয়ে আসা, এটাও কিন্তু বুঝাচ্ছে বৃশ্চিক রাশির। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন আগের মতন হনুমান চল্লিশা, বজ্রংবাদ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব কর্গ দিবেন, তার সাথে কি পিতামাতার আশীর্বাদ নেবেন, কেশরের টিকা বিশেষ করে ব্যবহার করবেন, এবং তার সাথে যে কোনো মন্দিরে যেখানেতে ভোগ রান্না হয় সেখানে মিষ্টি কুমড়ো জাতীয় খাবারের বস্তু দান করবেন, দেখবেন যথেষ্ট ভালো। এছাড়া প্রত্যেক দিন এক চুটকি হলুদ জলের সাথে মিশিয়ে স্নান করবেন, দেখবেন যথেষ্ট ভালো সুফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।